গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সকলে কিরকম আছো? তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা সেকেন্ড টার্মিনাল পরীক্ষার পড়াটা কিন্তু শুরু করতে পারিনি, কারণ লকডাউন ঘোষণা হয়ে গিয়েছিল, তাই স্কুল বন্ধ। কিন্তু যেহেতু তোমাদের সেকেন্ড টার্মিনাল পরীক্ষা জুলাই মাসের শেষে হবে যথাযথ সময়েই, তাই তোমাদেরকে পড়াটা আমরা আবার শুরু করে দিচ্ছি। ক্লাস 4 এর আজকে আমি যে বিষয়টি পড়াবো বাংলা। তোমরা সকলেই বইটি বের করে নাও, কেননা তোমাদের যদি বইটি সঙ্গে থাকে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আজকে আমি তোমাদের একটি গল্প পড়াবো, যে গল্পটি হলো, যেমন দেখো, দক্ষিণ মেরু অভিযান। লেখকের নাম কি? লেখকের নাম হলো নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। এবার লেখকের পরিচিতি সম্বন্ধে আমরা আলোচনা করে নিই। লেখক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় 1905 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি জয়নগর অঞ্চলে অতুল কৃষ্ণ চট্টোপাধ্যায়ের পুত্র ছিলেন নৃপেন্দ্রকৃষ্ণ জন্ম হয়। তিনি ছিলেন কল্লোল যুগের এক জনপ্রিয় ও খ্যাতিমান সাহিত্যিক। এবার দেখো, কল্লোল যুগ কাকে বলা হয়? কল্লোল যুগ বলতে আমরা কি বুঝি? বাংলা সাহিত্যের একটি ক্রান্তি সংলগ্নকে বোঝায়, যখন বাংলা কবিতা ও কথা সাহিত্যে আধুনিকতার বীজ অঙ্কুরিত হয়েছিল। কল্লোল যুগের প্রধান বৈশিষ্ট্য কি? কল্লোল যুগের প্রধান বৈশিষ্ট্য হলো রবীন্দ্র বিরোধিতা। অর্থাৎ কল্লোল যুগের লেখকেরা কি শুরু করলো? তারা ছিল যে রবীন্দ্র অনুসারী, অর্থাৎ রবীন্দ্রনাথের ভাবধারার বাইরে এসে তারা একটি আলাদা সাহিত্যের জগৎ তারা সৃষ্টি করতে চেয়েছিল। তারা কি ভাবতে চেয়েছিলেন? যে রবীন্দ্রনাথের যে ভাবধারা, সেই ভাবধারার বাইরে এসে তারা একটা সাহিত্যের জগৎ সৃষ্টি করতে চেয়েছিলেন। তিনি ছিলেন কল্লোল যুগের একজন জনপ্রিয় ও খ্যাতিমান লেখক ছিলেন তিনি। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হলো, যেমন দেখো, মজার গল্প, জনক জননী, তারপরে দেখো সোনার ভারত, মা, কুলি প্রভৃতি। 1963 খ্রিস্টাব্দের 23শে জুলাই তার মৃত্যু হয়। অর্থাৎ এবার দেখো, আমরা যে গল্পটি রয়েছে সেই গল্পটি এবার আমরা বিস্তারিত আলোচনা করব। এবার গল্পটি আমরা বিস্তারিত আলোচনা করি। জ্ঞানের সীমাকে বাড়াবার জন্য, অজানাকে জানবার জন্য মানুষ যে কি অসাধ্য সাধন করছে বা করতে পারে, ক্যাপ্টেন স্কটের আবিষ্কারের কাহিনী থেকে তা স্পষ্টভাবে বোঝা যায়। অর্থাৎ জ্ঞানের সীমাকে, অর্থাৎ আমাদের যে অজানা জিনিসকে আমরা জানার জন্য যে অসাধ্য কাজ করে চলেছে, তা ক্যাপ্টেন স্কটের আবিষ্কারের সেই কাহিনী থেকে তা স্পষ্টভাবে এখানে আমরা দেখতে পারবো যে অজানাকে জানার জন্য তারা কত জীবনের ঝুঁকি নিয়ে তারা কত কিছু করছে। 1868 খ্রিস্টাব্দের 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতে গিয়েছিলেন। ক্যাপ্টেন স্কট 1868 খ্রিস্টাব্দের 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পরিবারের যে লোকেরা অনেকেই ছিলেন সামুদ্রিক বিভাগে বড় বড় পদে ছিলেন। তারা সমুদ্রের প্রতি একটা টান নিয়ে তিনি জন্মগ্রহণ করেন। অর্থাৎ তাদের যে পরিবারের লোকেরা দেখতে, আমরা কি দেখেছি এখানে, আমরা দেখতে পেলাম যে তারা বড় বড় সামুদ্রিক বিভাগের বড় বড় বিভাগে, তারা সামুদ্রিকের বড় বড় বিভাগে তারা চাকরি করতে গিয়েছিলেন। এর থেকে ক্যাপ্টেন স্কটের ছিল সমুদ্রের প্রতি একটা প্রবল আগ্রহ। সেই জন্য ছেলেবেলা থেকে তিনি জাহাজের কাজ শিখতে থাকেন। এবং কিশোর কালেই জাহাজের কাজে লেগে সমুদ্র যাত্রা করতেন। কিশোরকালে তিনি কি করেন? তিনি দেখা যায় যে জাহাজের কাজে লেগে তিনি সমুদ্রে যাত্রা করতেন। এই সময়ে জগতের নানা দেশ থেকে দক্ষিণ মেরু আবিষ্কারে নানা রকমের চেষ্টা চলছিল। সকলেই দক্ষিণ মেরু পৌঁছানোর জন্য নানা দেশ থেকে অনেকেই চেষ্টা করছে যে দক্ষিণ মেরুতে পৌঁছানোর জন্য। কোন জাতির লোক আগে গিয়ে সেখানে পৌঁছাতে পারে সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতির অন্তরেই জমা ছিল, যে দক্ষিণ মেরুতে কে পৌঁছাতে পারবে প্রথম, সেই যে পৌঁছানোর আকাঙ্ক্ষা সকল জাতি সকল দেশের মধ্যেই ছিল। সকল জাতির মধ্যে একটা আকাঙ্ক্ষা কি ছিল? যে দক্ষিণ মেরুতে আমরা আগে পৌঁছাবো। এই নিয়ে স্কট যখন কমান্ডার হন, কমান্ডার মানে কি? কমান্ডার হলো যে মেজর, তাকে বলা হয়। সেই সময়ে ইংল্যান্ডে
দক্ষিণ মেরু অভিযানের জন্য একটা দল গড়া হয়েছিল। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এই অভিযানটি আয়োজন করেছিলেন। অর্থাৎ ক্যাপ্টেন স্কট দেখা যায় যে কি দক্ষিণ মেরু অভিযানের জন্য তিনি ইংল্যান্ড থেকে তিনি দক্ষিণ মেরু অভিযানের জন্য একটি দল গঠন করেছিল। এরপর দেখা রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির এই অভিযানটি আয়োজন করেছিল। একদিন স্কট লন্ডনের পথে বেড়াচ্ছেন, এমন সময় উক্ত সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্ট মার্থামের সঙ্গে তার দেখা হয়। যখন তিনি লন্ডনের পথে বেড়াচ্ছিলেন তখন যে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন অর্থাৎ ক্লেমেন্ট মার্থামের সঙ্গে তার দেখা হয়। স্যার মার্থামের সঙ্গে পরামর্শ করে স্কট এই অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করেন। তিনি এবার ভাবলেন যে স্কট ইংল্যান্ড থেকে তিনি দক্ষিণ মেরুতে অভিযান করবেন তার দল বা তার সঙ্গীদের নিয়ে। 1901 সালের আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর দিকে তিনি যাত্রা করলেন। যাত্রা যখন তিনি শুরু করেন দক্ষিণ মেরুর দিকে, তার সঙ্গে আর একজন খুব বড় নাবিক ছিলেন। নাবিক মানে কি, যে নাবিক কে ছিল? নাবিক হলো যে অর্থাৎ জাহাজটি চালিয়ে নিয়ে যাবে। তার নাম ছিলেন আর্নস্ট শার্কলটন। দক্ষিণ মেরুতে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রাখবার জন্য বিধাতা পুরুষ তার চারিদিকে দুর্লভ্য বরফের প্রাচীর দিয়ে ঘিরে রেখেছেন। অর্থাৎ দক্ষিণ মেরুতে পৌঁছানো খুব দুষ্কর ব্যাপার ছিল। চারিদিকে মনে হয় বরফে ঘেরা, বিধাতা পুরুষ এটিকে ঢেকে রেখেছেন মানুষের চোখের আড়াল থেকে। তার এবং কি দেখতে পাই, এবং তার ওপারে জাহাজ নিয়ে আর মানুষ যেতে পারে না। তার যে বরফের স্তূপ সেটার ওপার দিয়ে মানুষ আর যেতে পারে না দেখা যায়। মাঝে মাঝে এই বরফের প্রাচীরে ফাঁক দেখা যায়, অর্থাৎ বরফগুলি যখন গলে যায় তখন মাঝে মাঝে দেখা যায় প্রাচীরে ফাঁক দেখা যায় বরফে, বরফ যখন গলতে থাকে। ক্যাপ্টেন স্কট তার দল শুদ্ধ সেই বরফের প্রাচীরের মাঝে এসে উপস্থিত। ক্যাপ্টেন স্কট কি করলে বা তার দল নিয়ে সেই বরফের প্রাচীরের মাঝে এসে উপস্থিত, কিন্তু বরফের মধ্য দিয়ে যাওয়ার কোনো পথ না দেখে তিনি ফিরে আসতে বাধ্য হলেন। তিনি কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না যে কি করে তিনি দক্ষিণ মেরুতে পৌঁছাবেন। এর ফলে কি দেখা যায়, তিনি ফিরে আসতে বাধ্য হলেন এবং 1902 সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর ফেলে রইলেন। এবার দেখা যায় তিনি কিং এডওয়ার্ড দ্বীপে, নোঙর মানে তিনি যে যাত্রাটি জাহাজটি নিয়ে গেছিলেন সেখানে তিনি রেখে দিলেন কিং এডওয়ার্ড দ্বীপে। তখন দুরন্ত শীত, সমুদ্রে তখন দুরন্ত শীত ছিল। সমুদ্রের জল তখন কি হলো, সমুদ্রের জল জমে বরফ হয়ে গেছে। তারা ঠিক করলেন যে আর কিছুদিন পরে স্লেজে করে তারা যাত্রা করতে চাবে। স্লেজ হলো এরকম ধরনের গাড়ি যা দিয়ে বরফের উপর দিয়ে চালিয়ে যাওয়া যায়, অর্থাৎ মানুষ চলতে পারে বরফের উপর দিয়ে, অর্থাৎ চলার গাড়িটিকে বলা হয় স্লেজ। অর্থাৎ মাস কয়েক কাটিয়ে, কয়েক মাস যখন কাটলো, তারপরে 1902 সালের নভেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল। অর্থাৎ তারা এবার কি ভাবলো, স্লেজে করে তারা যাত্রায় যাবে অর্থাৎ দক্ষিণ মেরুর দিকে। ঠিক হলো যে স্কট, শার্কলটন ও উইলসন মাত্র এই তিনজনে যাত্রা করেন, অর্থাৎ এরা তিনজন যাত্রা করবেন। এবার এটা ছিল তার দ্বিতীয় যাত্রা এবং সঙ্গে 19টা কুকুর নেওয়া হয়েছিল। কয়টা কুকুর নিয়েছিল সঙ্গে? তারা 19টা কুকুর নিয়েছিল। যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে, অর্থাৎ দক্ষিণ মেরুর দিকে। কিন্তু এবার কি দেখা যায়, কিন্তু কিছু দূরে যেতে না যেতেই, কিছু দূরে তখন কিন্তু এর ফলে দেখা যায় যে কি দেখতে পারবো আমরা, কিছু দূরে যেতে না যেতে নানা প্রকারের বাধা আসতে লাগলো। আবার তারা কিছু দূর যেতে না যেতে দেখা যায় যে তখন তাদের নানা প্রকারের বাধা আসতে লাগলো। ক্রমশ তারা এগোতে লাগলেন, কিন্তু বাধা বিপত্তির মধ্যে তারা যেন এগিয়ে যেতে লাগলো। যেখান দিয়ে যান সেখানে এক এক জায়গায় তাঁবু ফেলে খাবার রেখে যান, কেননা ফেরবার পথে তাদের খাবারের প্রয়োজন রয়েছে। তাই যেদিকে যায় সেদিকে তারা তাঁবুর মধ্যে খাবার রেখে যায় এবং প্রত্যেক তাঁবুর উপরে একটি করে পতাকা গুঁজে রাখেন। প্রত্যেকটি তাঁবুর মধ্যে একটি করে পতাকা গুঁজে রাখেন। পতাকা গুঁজে রাখলে কি হবে, কেননা তাদের সুবিধা হবে যে এই পথ দিয়ে আমরা গিয়েছিলাম এই পথে আমরা এবার ফিরে আসবো। কারণ ফেরবার সময় যখন খাবার দরকার হবে তখন এই সমস্ত তাঁবু থেকে তা পাওয়া যাবে এবং ফেরবার পথেরও নিশানা হবে, অর্থাৎ ফেরবার পথেরও সে একটা নিশানা হয়ে যাবে সেটি। সেই জন্য তারা পতাকা গুঁজে রেখেছিল। সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস তারা সেই বরফের মধ্য দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন। যতই এগোতে লাগলেন ততই বরফের ঝড় তীব্র থেকে আরো তীব্রতর হয়ে উঠতে লাগলো। বরফের ঝড় তখন আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে লাগলো। তারা কুকুর নিয়ে গেছিল কয়টি, 19টা। এবার কি দেখতে পারবো, কুকুরগুলো ক্রমশই অবশ হয়ে আসতে লাগলো। কুকুরগুলো যখন নিয়ে গিয়েছিল তারা
ক্রমশ তারা অবশ হয়ে আসতে লাগলো, অর্থাৎ তারা চলতে পারছে না। এই রকম অবস্থায় আর বেশি দূরে এগোনো যায় না দেখে স্কট ফিরলেন। এবার ভাবলেন যে আমাদের আর বেশি দূর এগোনো সম্ভব না, এবার আমাদের ফিরে যেতেই হবে। ফিরবার পথে বিপদ আরো ঘনিয়ে এলো। যখন তারা ভাবলো এবার আমরা আমাদের গন্তব্যস্থল অর্থাৎ আমরা যেখান থেকে এসেছি সেখানের দিকে আবার ফিরে যাব, কিন্তু ফিরবার পথে আরো বিপদ ঘনিয়ে এলো। স্যার পেলটন হলো অসুখ। খাবারের যে খাবারগুলি তারা পুঁতে রেখেছিল অর্থাৎ ডিপোতে যেদিকে গিয়েছিল সেদিকে, এর ফলে কি দেখা যায় ডিপোগুলো এত দূরে দূরে পোতা হয়েছিল যে এক এক ডিপো থেকে আরেক ডিপোতে পৌঁছাতে সবাই ক্ষুধায় অবসন্ন ও অজ্ঞান হয়ে পড়তে লাগলো। অর্থাৎ দূরে দূরে সেগুলি খাবার রেখেছিল। বিশেষ করে কুকুরগুলো তারই স্লেজ অর্থাৎ টেনে নিয়ে চলছে, অর্থাৎ স্লেজে করে যারা যাত্রা করেছিলেন তাদেরকে টেনে নিয়ে যাওয়া কুকুর ছিল। কুকুরগুলো ক্রমশই তারা চলতে চলতে অবশ হয়ে যাচ্ছে, কেননা তারা আর চলতে পারছে না। সেই জন্য কুকুরের খাবার জোগাবার জন্য নিরুপায় হয়ে তারা এক একটা কুকুর মেরে তার মাংস অর্থাৎ এক একটা কুকুরকে মেরে তারই মাংস অপর কুকুরগুলোকে খাওয়াতে লাগলেন। এইরকম করে তারা কোনো রকমে জীবন নিয়ে যে যাত্রায় আবার কিং এডওয়ার্ড দ্বীপে আবার ফিরে আসলেন। তারা কয়েক মাস সেই দ্বীপে কাটিয়ে আবার যাত্রা শুরু করলেন। সেই দ্বীপে কাটিয়ে এবার সঙ্গে মাত্র 2 জন সঙ্গী, ইভান্স আর লাসলি। এবার তারা চাকাওয়ালা স্লেজে যাত্রা করলেন, সঙ্গে কুকুর নিলেন না। কিন্তু অনেক দূরে যাওয়ার পর খাদ্যের সংস্থান তারা ফুরিয়ে আসতে লাগলো। এবারেও তারা ফিরে আসতে বাধ্য হলো। এবার যদিও তারা চাকাওয়ালা স্লেজে গেলেন, কিন্তু যে খাবার নিয়ে গেছিলেন সেই খাবার ফুরিয়ে আসলো। এক্ষেত্রে তারা আবার ফিরে আসতে বাধ্য হলো। 1903 সালের শেষাশেষি অর্থাৎ শেষের দিকে আবার তারা তাদের জাহাজে ফিরে এলেন এবং ঠিক করলেন এবারকার মতো ইংল্যান্ডে ফিরে যেতেই হবে। এবারও ইংল্যান্ডে তাদের ফিরে যেতে হবে। কিন্তু নতুন বিপদ ঘটলো। সামনের সমস্ত পথ বরফে আবদ্ধ অর্থাৎ বন্ধ হয়ে গেছে। 12 মাইল পর্যন্ত ঘন বরফে পথ আটকে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ 12 মাইল পর্যন্ত বরফের স্তূপ জমে রয়েছে। তারা কিছুতেই যেতে পারছে না। তারা নানা রকমের যন্ত্র দিয়ে সেই বরফ কেটে পথ তৈরি করতে লাগলো। তারা ভাবলো যে সেই বরফ কেটে তারা পথ তৈরি করবে, কিন্তু কিছুদিন চেষ্টা করে বুঝলেন যে এই অসাধ্য সাধন, অর্থাৎ এটি করা কিছুতেই সম্ভব না, যে বরফ কেটে পথ তৈরি করা। বরাত্মক্রমে সেবারে খুব শীঘ্রই বরফ গলতে আরম্ভ করলো, অর্থাৎ বরফ তখন খুব তাড়াতাড়ি গলতে আরম্ভ করলো। তখন ভাগ্যক্রমে দেখা যায় কিছুদিন যেতে না যেতেই স্কট দেখলেন বরফ গলে তাদের যাওয়ার পথ তৈরি হয়ে গেছে। স্কট কি দেখলেন? বরফ গলে তখন তাদের যাওয়ার জন্য সেই পথ তৈরি হয়ে গেছে। তারা এই যাত্রায় যতদূর গিয়েছিলেন তার থেকে আরো 463 মাইল দূরে ছিল দক্ষিণ মেরু। 463 মাইল ছিল দক্ষিণ মেরু। কিন্তু এর আগে কেউই দক্ষিণ মেরু এত কাছাকাছি পৌঁছাতে অর্থাৎ আসতে পারেনি। স্যার আর্নেস্ট শার্কলটন 1908 সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণ মেরুর দিকে রওনা হলেন। তিনি কি করলেন? দক্ষিণ মেরুর দিকে আবার রওনা হলেন, কিন্তু তাকে ফিরে আসতে হলো। তবে এবার আরো 97 মাইল যেতে পারলে শার্কলটনের ভাগ্যে দক্ষিণ মেরুর আবিষ্কারের প্রথম গৌরব লেখা থাকতো। অর্থাৎ শার্কলটন দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেছিলেন ঠিকই, কিন্তু তিনিও ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। দক্ষিণ মেরু পৌঁছাতে তার বাকি ছিল 97 মাইল। ক্যাপ্টেন স্কট যখন শুনলেন যে শার্কলটন কি করলেন, ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, তখন তিনি আর ঘরে বসে থাকতে পারলেন না। তিনি ভাবলেন যে এবার আমি আরেকবার যাত্রা করব দক্ষিণ মেরুর দিকে। ঠিক করলেন এবার তিনি যে যাত্রা করবেন তাতে দক্ষিণ মেরুতে পৌঁছাবেন, না হয় তিনি কি করবেন, না ইংল্যান্ডে আর ফিরবেন না, অর্থাৎ হয় দক্ষিণ মেরুতে পৌঁছাবে না হলে আর ইংল্যান্ডে ফিরবে না। এবার স্কট দক্ষিণ মেরুতে পৌঁছালেন বটে, কিন্তু ইংল্যান্ডে আর ফেরা হলো না। তারা পৌঁছলেন ঠিকই, কিন্তু ইংল্যান্ড থেকে আমরা দেখবো যে তিনি দক্ষিণ মেরুতে পৌঁছেছে ঠিকই, কিন্তু তিনি আর ইংল্যান্ডে ফিরে আসলেন না। 1910 সালের জুন মাসে প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে দক্ষিণ মেরুর পথে আবার তিনি যাত্রা করলেন। 1911 সালের প্রথম দিকে তিনি আবার সেই দুর্লভ বরফের প্রাচীরের কাছাকাছি এসে তিনি উপস্থিত হলেন। এখান থেকে দক্ষিণ মেরু 350 মাইল দূরে। এই 350 মাইল যাওয়া এবং ফিরে আসার আয়োজন করতেই সেপ্টেম্বর মাস এসে গেল। 1912 সালে
নববর্ষের প্রথম দিনে 8 জন সঙ্গী নিয়ে তিনি দক্ষিণ মেরুর 170 মাইলের মধ্যে এসে পড়লেন। সেখানে কয়েকদিন বিশ্রাম করে যাত্রার পথে মাত্র 4 জন সঙ্গী নিয়ে রওনা হলেন। তিনি এবার দেখা যায় মাত্র 4 জন সঙ্গী নিয়ে ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর দিকে যাত্রা করলেন। সঙ্গে যে যে রসদ নেওয়া হয়েছিল তাদের সে সমস্ত কি দেখতে পাই, যেসব রসদ নেওয়া হলো তার ডিপোতে জমা রাখাও, রেখে যে ডিপোগুলি ছিল সেই ডিপোগুলিতে তারা জমা রেখেছিল। তারা ক্রমশ দক্ষিণ মেরুর দিকে এগিয়ে চলতে লাগলো। তারা এবার দেখা যায় যে তারা দক্ষিণ মেরুর দিকে ক্রমশ এগিয়ে চলছে এবং পথে কোনো বিশেষ বিপদের মধ্যে না পড়ে তারা 18ই অর্থাৎ এবার তারা যখন যাত্রা করেছিল দক্ষিণ মেরুর দিকে পথের মধ্যে তারা বিশেষ কোনো বিপদে পড়েনি। তারা 18ই জানুয়ারি 1912 সালে তারা জীবনের ঈপ্সিত অর্থাৎ যে আকাঙ্ক্ষা ছিল দক্ষিণ মেরুতে পৌঁছাবে সেই দক্ষিণ মেরু দেশে এসে তারা উপস্থিত হলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ক্যাপ্টেন স্কট সেখানে উপস্থিত হয়ে দেখেন যে ক্যাপ্টেন স্কট যখন সেখানে উপস্থিত হলেন তিনি দেখেন যে সেখানে তারা তাদের দেশের পতাকা প্রথম পুঁতবেন বলে ভেবেছিলেন। তিনি ভেবেছিলেন যে ইংল্যান্ডে অর্থাৎ ক্যাপ্টেন স্কট ছিলেন ইংল্যান্ডে, তিনি ভেবেছিলেন তাদের দেশের পতাকা তিনি প্রথম সেই দক্ষিণ মেরুতে পুঁতে আসবেন। কিন্তু সেখানে নরওয়ে দেশের পতাকা উঠছে। তিনি পৌঁছে গিয়ে কি দেখেন, নরওয়ে দেশের পতাকা উঠছে। তাদের কয়েক সপ্তাহ আগে নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কারকটা গৌরব অর্জন করে চলে গেছেন। কে এসেছেন এদের এক সপ্তাহ আগে? আমুন্ডসেন এসে চলে গেছে গৌরব অর্জন করে। সেই জনমানবহীন অনন্ত তুষারের দেশে নরওয়ে দেশের পতাকা উঠছে তিনি দেখলেন, আর কাষ্ঠফলকে আমুন্ডসেনের নাম তার বিজয় বার্তা ঘোষণা করছে। এবার ফেরবার পালা। এবার তারা কি করলো, এবার ভাবলে তাহলে আমাদের এবার বাড়ির দিকে ফিরে যেতে হবে। যাওয়ার সময় তখন কোনো বিপদে হয়নি, অর্থাৎ এবার যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়নি, কিন্তু ফেরবার পথে যখন তারা যখন বাড়ির দিকে ফিরবে তখন তাদের ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো। হাওয়া আর বয় না, তার জায়গায় বয় জমাট বরফের কণা, অর্থাৎ এবার বড় বড় বরফের কণা পড়ছে। দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না, শুধু বরফের বৃষ্টি হচ্ছে চারিদিকে। সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়েই শ্বাসরুদ্ধ অবস্থায় 5 জন লোক চলছে। পথে দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে। তুষারপাত বলতে বরফের বৃষ্টি হচ্ছে। অনাহারে সর্বশরীর অবসন্ন, অর্থাৎ খাদ্যের অভাবে তাদের শরীর যেন কোনো মতেই চলছে না। একদিন সেই অবস্থায় ইভান্স পড়ে গেল। তাদের বন্ধুদের মধ্যে ইভান্সকে দেখা যায়, তিনি পড়ে গেলেন আর উঠলেন না। শুভ্র তুষার এসে তার মৃতদেহের ওপর কবর রচনা করলেন, অর্থাৎ যে বরফগুলি পড়ছে মনে হয় তার অর্থাৎ মৃতদেহের উপরে কবরের মতো ঢেকে দিয়েছে সেই বরফের স্তূপ জমে। তুষারপাত প্রতিদিন বেড়েই চলতে লাগলো, অর্থাৎ তুষারপাত বরফ চারিদিকে ক্রমশ বেড়েই চলছে। অবশেষে তারা একটি ডিপোতে এসে উপস্থিত হলেন। তারা এবার অবশেষে একটি ডিপোতে এসে থামলেন। তারপর ক্যাপ্টেন ওটোস এক রাত্রে বাইরে গেলেন। তিনি বাইরে গেলেন ঠিকই, কিন্তু আর ফিরলেন না। সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে অবশিষ্ট 2 জন সঙ্গীকে নিয়ে স্কট অগ্রসর হতে লাগলেন। এবার দেখো স্কট 2 জন সঙ্গীকে নিয়ে অগ্রসর হতে লাগলেন। অবশেষে অবসন্ন দেহে নিরুপায় হয়ে তাদের সঙ্গে যে তাঁবু ছিল, অর্থাৎ তাদের সঙ্গে কি ছিল, তাদের সঙ্গে যে তাঁবু ছিল তাই খাটিয়ে তার ভিতরে তারা ঢুকলেন। তাঁবু তারা খাটিয়ে কি করলেন, সেই তাঁবুর মধ্যে তারা এবার ঢুকলেন। তারা তখনই ভালো রকমেই জানতেন যে এই তাঁবুই তাদের কবর হবে, অর্থাৎ এখান থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ঠিকই, কিন্তু তাদের বাড়ির থেকে ফিরে যাওয়া অসম্ভব। এই তাঁবুতে তাদের মৃত্যু হবে। পাশের সঙ্গীর তখন মৃত্যুশ্বাস উপস্থিত, অর্থাৎ সে আর বাঁচবে না। মৃত্যুর হিমস্পর্শে তখন ক্যাপ্টেন স্কটেরও সর্ব অঙ্গ শিথিল হয়ে আসে। ক্যাপ্টেন স্কটেরও যেমন আর চলতে পারছে না। সেই মৃত্যুর অব্যাহতির পূর্বক্ষণে তিনি তার ডায়েরির শেষ পাতায় লেখেন। তিনি তার ডায়েরি কি লিখেছিলেন শেষ পাতায়? গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারিনি কোনো মানুষ কোনোদিন সেই রকম কষ্ট সহ্য করেছে কিনা। অর্থাৎ সে অত্যন্ত কষ্ট সহ্য করেছে গত 1 মাস। ফেরবার পথে অর্থাৎ যেতে তাদের খুব অসুবিধা হয়নি, কিন্তু ফেরবার পথে তাদের প্রচন্ড কষ্ট ক্ষুধা খাদ্যের অভাবে দেখা দিয়েছিল। তবু আজ ভাগ্যের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। যা পেয়েছি
তা মাথা পেতে গ্রহণ করেছি। যদি আমরা বেঁচে থাকতে পারতাম তাহলে সমস্ত ইংল্যান্ড শুনতে পেত যে ইংল্যান্ডের গৌরবের জন্য তারা, অর্থাৎ ইংল্যান্ডের গৌরব অর্জনের জন্য তারা কয়েকজন সন্তান কি কষ্টই না সহ্য করেছে যারা যারা গিয়েছিল। আমাদের এই মৃতদেহ আর আমার এই লেখা হয়তো জগতের একদিন সে কাহিনী সাক্ষ্য দেবে, অর্থাৎ সে ডায়েরির পাতায় লিখে গিয়েছিল তার জীবনের শেষ কথাগুলি। ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিল, এরপরে ক্যাপ্টেন স্কট সেখানে প্রাণ ত্যাগ করেছিল। এরপর দেখা যায় ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিল তারা তার মৃতদেহের সঙ্গে তার ডায়েরিও পান। তিনি একটি ডায়েরির মধ্যে লিখে গিয়েছিলেন যে আমরা গত 1 মাস যাবৎ খুব কষ্ট সহ্য করেছি, কোনো মানুষ এরকম কোনো কষ্ট সহ্য করেছে কিনা তা আমার জানা নেই। অর্থাৎ ডায়েরির পাতায় তিনি লিখে গিয়েছিলেন। অর্থাৎ ক্যাপ্টেন স্কটকে যখন খুঁজতে গিয়েছিল পরে তারা ক্যাপ্টেন স্কটের মৃতদেহের পাশে একটি ডায়েরি খুঁজে পেয়েছিলেন। এরপর দেখো তোমাদের যে অনুশীলনী প্রশ্নগুলি রয়েছে সেই অনুশীলনী প্রশ্নগুলি কিন্তু তোমাদের ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে গ্রুপে, তোমরা আশা করি দেখেছো। এরপর তোমরা বের করে নাও 57 পেজ, একটি পদ্য রয়েছে অর্থাৎ কবিতা। কবিতাটির নাম দেখো বহুদিন ধরে, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গল্প এর আগের ক্লাসগুলোতে তোমরা অবশ্যই পড়েছো। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা অনেকেই কম বেশি জেনে থাকো। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম হয়। পিতার নাম কি ছিলেন? পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতার নাম সারদা দেবী। 1913 খ্রিস্টাব্দে ইংরেজি গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়া দেখো তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো, যেমন দেখো গোড়া, লিপিকা, গল্পগুচ্ছ প্রভৃতি। এরপর দেখো কবিতাটির মধ্যে কি বলেছে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, এক একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু, এক একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। বহু ক্রোশ দূরে, অর্থাৎ আমরা কি করি, আমরা তথা সমগ্র ভারতবর্ষ কি করে বহু দেশ দেশান্তর ঘুরে বেড়ায়, কেননা বহু দেশ দেশান্তর ঘুরে তারা কি করে, বহু দেশ দেশান্তর ঘুরে বেড়ায়, তারা ঘুরে বেরিয়ে তারা কি করে আনন্দ উপভোগ করবার জন্য। কিন্তু আমরা কি করি, আমাদের যে বাড়ির বাইরে অর্থাৎ ঘর থেকে 2 পা ফেলে আমরা দেখতে পারবো যে ঘরের বাইরে যে প্রকৃতি অর্থাৎ রয়েছে ধান ক্ষেত দেখতে পারবো, সেই ধান ক্ষেতের অপরূপ সৌন্দর্য সেই দিকে আমাদের লক্ষ্য করি না। আমরা কি করি, আমরা প্রচুর অর্থ ব্যয় করে বহু দেশ দেশান্তরে আমরা ঘুরে বেড়াই আনন্দ উপভোগের জন্য। কিন্তু আমাদের বাড়ির পাশেই যে প্রাকৃতিক যে অপরূপ সৌন্দর্য রয়েছে সেই অপরূপ সৌন্দর্যের দিকে আমরা ফিরে অর্থাৎ তাকিয়ে দেখি না। এক একটি ধানের শীষের ওপরে এক একটি শিশুর বিন্দু, এক একটি ধানের শীষের উপরে এক একটি শিশুর বিন্দু। যে ধানের শীষগুলি দেখা যায় সেই ধানের শীষগুলিকে এক একটি শিশুর বিন্দুর সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ লেখক এখানে বহুদিন ধরে আমরা কি করি, বহুদিন ধরে আমরা দেশ বিদেশে প্রাকৃতিক উপভোগ করবার ছেড়ে আমরা কি করি, আমরা বহু দেশ বিদেশে আমরা ঘুরে বেড়াই, আমরা আনন্দ উপভোগ করি। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ ঘরের বাইরে যে আমাদের বেরিয়ে অর্থাৎ ঘর থেকে 2 পা ফেলে আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই ধান খেত, সেদিক থেকে আমাদের নজরে পড়ে না, অর্থাৎ আমরা সেদিকে ফিরেও তাকিয়ে দেখি না। সেই ভাবনায় অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের ভাবনার দিকটি লেখক এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছিলেন। প্রাকৃতিক যে প্রকৃতির মধ্যে যে অপরূপ সৌন্দর্য রয়েছে, যা বাইরের মধ্যে আমরা যখন বহু অর্থ ব্যয় করে আমরা ঘুরে বেড়াই ঠিকই, কিন্তু ঘরের বাইরে যে সৌন্দর্য উপভোগ রয়েছে সেই সৌন্দর্যের দিকে আমরা ফিরেও তাকাই না। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি লেখক এখানে তুলে ধরেছেন। এরপর দেখো তোমাদের যে অনুশীলনী প্রশ্নগুলি রয়েছে সেই অনুশীলনী প্রশ্নগুলি তোমাদের পড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের গ্রুপে নোটসগুলি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা বাড়িতে অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো। you